প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। বনলতা এক্সপ্রেস ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া বাংলা চলচ্চিত্রগুলোর মধ্যে অন্যতম আলোচিত একটি চলচ্চিত্র বা মুভি বনলতা এক্সপ্রেস। নানা কারণে এই মুভিটি নিয়ে অনেক আলোচনা হয়েছে, এখনো হচ্ছে, বা এই মুভিটিকে ঘিরে নানা রকম বিতর্ক তৈরি করা হয়েছে। আর এই মুভিটি প্রয়াত হুমায়ুন আহমেদের একটি জনপ্রিয় উপন্যাস কিছুক্ষণ অবলম্বনে নির্মিত, আর নির্মাণ করেছেন তরুণ নির্মাতা তানিম নূর। এই পর্যন্ত আমাদের সকলেরই জানা আছে। তো বনলতা এক্সপ্রেস বিভিন্ন প্রেক্ষাগৃহে কিংবা সিনেমায় মুক্তি দেওয়া হয়েছে ঈদ উল ফিতর উপলক্ষে, ঈদ উল আজহা উপলক্ষে, দুঃখিত। তো ব্রাহ্মণবাড়িয়ায় এই ছবিটির একটি প্রদর্শনী হবার কথা ছিল গত 30 মে। তো প্রসঙ্গক্রমে বলে রাখি, ব্রাহ্মণবাড়িয়া জেলায় কোনো প্রেক্ষাগৃহ কিংবা সিনেমা নেই। এইটি ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্যতম একটি বৈশিষ্ট্য যে এই জেলায় কোনো প্রেক্ষাগৃহ নেই। যাই হোক, তো সেই জন্যই বোধহয় এটি একটি গণপ্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছিল, বাট সেটি হয়নি শেষ অবধি। কেন হয়নি? কওমি ছাত্র জনতা এই মুভিটি প্রদর্শনীর বিরুদ্ধে আন্দোলন করেছেন, হইচই করেছেন, মিছিল করেছেন, বিক্ষোভ করেছেন। তারা এই মুভিটির প্রদর্শনী বন্ধ করে দিয়েছেন এবং প্রশাসন তাদের সঙ্গে সায় দিয়েছে এবং তারাও মুভিটি বন্ধ করতে সাহায্য করেছে। অর্থাৎ মুভিটির প্রদর্শনী হয়নি ব্রাহ্মণবাড়িয়াতে 30 মে। তো তখন আরও বিতর্ক তৈরি হয় এই মুভিটি নিয়ে। এই মুভিতে কী এমন আছে? এই মুভিটির বিরুদ্ধে বাই দ্য ওয়ে অশ্লীলতার অভিযোগ করা হয়েছে। তো সেই জন্যে মুভিটি আর ফাইনালি সেখানে প্রদর্শনী হয়নি। তো এখন মজার ব্যাপার হলো এই যে কওমি ছাত্র জনতা যারা এই মুভিটিতে অশ্লীলতা আছে বলে অভিযোগ করেছেন, আর যে অভিযোগের প্রেক্ষিতে মুভিটি প্রদর্শনী হয়নি, তারা কিন্তু কেউ সুস্পষ্টভাবে বলতে পারেননি বা বলেননি কোনো ফোরামে মুভির কোন জায়গাটিতে অশ্লীলতা আছে বা কোন জায়গাটি আপত্তিকর। তো আসলে তারা মুভিটি দেখেনি, তারা শুনেছেন লোকের কাছে। তো অনেক বছর আগে একবার আমার এক বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স পাশ করা, তো কথা প্রসঙ্গে তাকে দেখলাম একজন রাইটার সম্পর্কে খুব আজে বাজে কথা বলতে, একজন লেডি রাইটার। তা আমি জিজ্ঞেস করলাম, তার সম্পর্কে আপনার এত ক্ষোভ কেন? তা তিনি আমাকে উত্তরে জানালেন, এই রাইটার ধর্ম অবমাননাকর লেখা লিখেন। তা আমি তাকে জিজ্ঞেস করলাম, আমি জানতে চাচ্ছি কোন বইতে, কোন প্রবন্ধে, কোথায় তিনি ধর্ম অবমাননাকর বক্তব্য দিয়েছেন তার কোনো লেখনীতে। তো আমার সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষিত বন্ধু আমাকে বলতে পারেননি। তিনি সরল স্বীকারোক্তি দিয়েছেন, না আমি তার কোনো বই পড়িনি, কিন্তু লোকেরা বলাবলি করছে। প্রিয় দর্শক শ্রোতা, একবার ভেবে দেখুন আমরা কোন জায়গায় আছি, কতটা কুর ব্যাং হয়ে আমরা বসে আছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রিধারী একজন মানুষ বলছেন যে তিনি শুনেছেন কোনো একজন লেডি রাইটার ধর্ম অবমাননাকর লেখা লিখেন, তাই তিনি তাকে ঘৃণা করেন এবং তার সম্পর্কে প্রকাশ্যে অশ্লীল শব্দ ব্যবহার করছিলেন। আমি অবাক হয়ে গিয়েছি তার রুচিবোধ দেখে। তো কওমি ছাত্র জনতার ক্ষেত্রে বোধহয় এটি ঘটেছে, তারা মুভিটি দেখেননি। দেখলে তারা এই মুভির বিরুদ্ধে এই অভিযোগগুলো আনতে পারতেন না, কারণ অশ্লীলতা বলতে আমরা যেটা বুঝি সেরকম কোনো কিছু এই মুভিতে আসলে নেই বা ছিল না। তো যদিও শ্লীল এবং অশ্লীল বিষয় দুটো আপেক্ষিক, আমার কাছে কোনো একটি বিষয় শ্লীল, কারো কাছে আবার অশ্লীল। তো চলচ্চিত্র বিষয়ে এই অভিযোগ অনেক সময় অতীতে উঠেছে। শুধু চলচ্চিত্র না, সাহিত্যের বিভিন্ন জানরার সম্পর্কেও বা শ্রেণী সম্পর্কেও এই অভিযোগ অতীতে উঠেছে। যাই হোক, তো মুভিটি ব্রাহ্মণবাড়িয়ায় প্রদর্শিত হয়নি। তো এই আলোচনার, সমালোচনা এবং বিতর্কের প্রেক্ষিতে দুজন আলোচিত সংসদ সদস্য বাংলাদেশের এই মুভি সম্পর্কে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দুভাবে। আর তারা সেই প্রতিক্রিয়া ইন্টারেস্টিংলি একই দিনে দিয়েছেন, 1 জুন। 1 জুন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে ঢাকা সিলেট হাইওয়ের পাশে সেখানে একটি মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য, স্বতন্ত্র থেকে পাশ করা সাবেক বিএনপি নেত্রী ব্যারিস্টার রুবিন ফারহানা।
তিনি মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের জনগণের পক্ষে বা সেই ব্যানারে। তো সেখানে তিনি তার আপত্তি উত্থাপন করেছেন নানাভাবে। তিনি দুঃখ প্রকাশ করে কিছু কথা বলেছেন যে ব্রাহ্মণবাড়িয়ায় কোনো প্রেক্ষাগৃহ কিংবা সিনেমা নেই। তো তিনি আরও নানাভাবে বলেছেন যে 2021-এ ব্রাহ্মণবাড়িয়ার ওস্তাদ আলাউদ্দিন খাঁর সঙ্গীতাঙ্গন বা তার সঙ্গীত গৃহটি বা প্রতিষ্ঠানটি জ্বালিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন সময় সাংস্কৃতিক কর্মকাণ্ডকে বাধা দেওয়া হয়েছে। এই জেলায় কোনো প্রেক্ষাগৃহ নেই, আরও অনেক কিছু, অর্থাৎ সাংস্কৃতিক কর্মকাণ্ডকে এগিয়ে নেবার জন্য কোনো কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় নেওয়া যায় না। তিনি অতীতের ঘটনাবলী টেনে এনে বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় এবং এখনও যেগুলো চলছে, মাজারে আক্রমণ, বিভিন্ন জায়গায় মাজার ভেঙে ফেলা, কোনো জায়গায় মৃতদেহকে কবর থেকে তুলে এনে জ্বালিয়ে দেওয়া, এইসব বিষয় নিয়ে তিনি কথা বলেছেন, তার ক্ষোভ প্রকাশ করেছেন এবং এইসব কর্মকাণ্ডের নিন্দা করেছেন। তো যাই হোক, এই গেল ব্যারিস্টার রুমিন ফারহানার প্রতিক্রিয়া বনলতা এক্সপ্রেস মুভি নিয়ে। আর একই দিনে 1 জুন রাত 11টায় কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এমপি, তিনি ফেসবুকে তার প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি আসলে মুভিটির একটি রিভিউ দিয়েছেন আমাদের জন্য। আমরা অনেক সময় মুভি নাটকের রিভিউ অনলাইনে গিয়ে পড়ি, আর হাসনাত আবদুল্লাহ আমাদের জন্য একটি কমপ্লিট রিভিউ দিয়েছেন তার ফেসবুকে। তো আমি বেশ অবাক হলাম, তার রিভিউটি আমার খুব ভালো লেগেছে, কারণ আমি দেখলাম যে তার অন্তর্দৃষ্টি, ঘটনাকে পর্যবেক্ষণ করবার ক্ষমতা এবং বিশেষভাবে একটি মুভিকে রিভিউ করা, বেশ প্রফেশনালদের মতোই তিনি রিভিউটি দিয়েছেন। তো তার রিভিউটিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো, প্রিয় দর্শক শ্রোতা। তো হাসনাত আবদুল্লাহ মুভির বিভিন্ন চরিত্র নিয়ে কথা বলেছেন, একেবারে চরিত্র ঘটনাবলী তুলে ধরে কথা বলেছেন। যেমন তিনি বলেছেন, মন্ত্রীকে যখন অসুস্থ মায়ের জন্য হেলিকপ্টার আনতে বলা হয়, অঙ্কশাস্ত্রের অধ্যাপক রশিদ উদ্দিনকে মন্ত্রী বলেন, ছোট একটি বিষয়কে এত বড় করছেন কেন? তো অধ্যাপক রশিদ উদ্দিন বলেন, ছোট বিষয়কে বড় করাই তো মানুষের কাজ। আচ্ছা, আবার তিনি বলেন, উদাহরণ দিয়ে বলেন, বিভিন্ন সিনারিওগুলো নিয়ে আসেন সেখান থেকে, যে অধ্যাপক মন্ত্রী আবুল খায়ের, যিনি নিঃসন্তান, তিনি নাকি 24 বছরের তরুণ সন্তানকে, তরুণ ছেলেকে, ছেলের কফিন বহন করে নিয়ে যাওয়া ম্যাথের অধ্যাপক রশিদ উদ্দিন, কার দুঃখ বেশি? সন্তান নেই মন্ত্রী আবুল খায়েরের, নাকি 24 বছরের সন্তান হারানো এবং সন্তানের কফিন নিয়ে যাত্রা করা ম্যাথের অধ্যাপক রশিদ উদ্দিনের? তিনি ডাক্তার শাবাবের উদাহরণটি দিয়েছেন, যে ডাক্তার শাবাব মায়ের সঙ্গে খুনসুটি করেন, হাস্যোজ্জ্বল এক তরুণ। তো তিনি এক পর্যায়ে মাটিতে হাঁটু গেড়ে বললেন যে আমি ভালো ডাক্তারও হতে পারলাম না, মানুষও হতে পারলাম না, তো আমার হাতে আছে কিছু অপ্রয়োজনীয় কার্ড। তো হাসনাত আবদুল্লাহ বললেন যে আমরাও কি আসলে শাবাবের মতো অপ্রয়োজনীয় কিছু কার্ড নিয়ে মুখে মেকি হাসি ঝুলিয়ে রেখে সারাক্ষণ ঘুরছি না? প্রিয় দর্শক শ্রোতা, এইভাবে নানা রকম তুলনা তিনি করেছেন এবং তিনি বলেছেন, এই মুভিটি যখন আপনি দেখবেন, এই চলচ্চিত্রটি যখন আপনি উপভোগ করবেন, আপনি একবারের জন্য বোধ করবেন না যে এটি একটি ট্রেন। এইটি জীবন্ত হয়ে আপনার চোখের সামনে ফুটে উঠবে। আপনার মনে হবে এই ট্রেনের প্রত্যেকটি বগি এক একজন ব্যক্তির দুঃখ কষ্ট নিয়ে জীবন্ত একটি যাত্রা। তো এইভাবে আরও খুঁটিনাটি তুলে ধরে তিনি কথা বলেছেন মুভিটি সম্পর্কে। আমি বেশ অবাক হয়েছি মুভিটির প্রতি তার মনোযোগ দেখে, কতটা মনোযোগ দিয়ে তিনি মুভিটি দেখেছেন। এবং তিনি উল্লেখ করেছেন যে এই মুভিতে তিনি কিচ্ছু পাননি, সেখানে পেয়েছেন সমাজ বাস্তবতা, জীবনের বিভিন্ন দিকের বিভিন্ন বাস্তবতায় বিভিন্ন আঙ্গিক থেকে বিভিন্ন লোকের জীবনকে ব্যাখ্যা করা, জীবনের প্রতিচ্ছবি বলে তিনি মনে করেন এই মুভিটিকে। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের মধ্যে যারা দেখেছেন, আমি বিশ্বাস করি এই মুভিটির বিরুদ্ধে অন্য অভিযোগ আনলেও আপনি অশ্লীলতার অভিযোগ আনতে পারবেন না। বাট ব্রাহ্মণবাড়িয়ার ছাত্র জনতা এই মুভিটিকে অশ্লীল মনে করেছে। তো এখন কথা হলো, তাদেরও কোনো কিছুকে অশ্লীল কিংবা অশ্লীল মনে করবার অধিকার আছে, কিন্তু তারা কে কোনো একটি মুভির প্রদর্শনী বন্ধ করে দেবার জন্যে? আর প্রশাসনই বা কে যে তারা তাদের কণ্ঠে সুর মিলিয়ে এই মুভিটিকে মুভিটির বন্ধ করে দেবে? তো ব্যারিস্টার রুমিন ফারহানা সেই সমাবেশে বলেছিলেন যে যেই সরকার ঘুষ, দুর্নীতি, মব এইসব বন্ধ করতে পারে না, সেই সরকার মুভি বন্ধ করতে পারে কিভাবে? এত তাড়াতাড়ি এই সিদ্ধান্তে আসতে পারে কিভাবে? তো এই মুভিটি নিয়ে এইভাবেই কথা হচ্ছিল সব জায়গায়। তো এখানে যেই বিষয়গুলো আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হলো নানা বিষয়ে আমাদের ভিন্ন মত থাকবে,
আর ভিন্নমত প্রকাশের আগে নিশ্চয়ই কোন বিষয়টি নিয়ে আমরা কথা বলছি সেই বিষয়টি সম্পর্কে নিজের আগে জানতে হবে। নাটক কিংবা মুভি হলে সেটি আমাদের একবার দেখে নিতে হবে, রিভিউ দেওয়ার আগে, সমালোচনা করবার আগে। আমরা যদি আমার সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথাকথিত উচ্চশিক্ষিত আমার সেই বন্ধুর মতো, যে আমি লোকমুখে শুনেছি মুভিটি ভালো না, মুভিতে অশ্লীলতা আছে, মুভিতে আপত্তিকর ডায়ালগ আছে, তো এইটি কিছু হলো না। আসলে এইভাবে কি একটি দেশ চলতে পারে? এইভাবে একটি জনগোষ্ঠী সামনের দিকে এগিয়ে যেতে পারবে? যে লোক মুখে শোনা কথার ভিত্তিতে তারা সিদ্ধান্ত নিচ্ছে, কঠিন সিদ্ধান্ত তাও আবার, এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়নে তারা অত্যন্ত কঠোর হচ্ছে। তো মাওলানা মামুনুল হক সাহেব, তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল এই মুভিটি সম্পর্কে। তিনি কিন্তু সরল স্বীকারোক্তি দিয়েছেন, তিনি মুভিটি দেখেননি, তাই তিনি মুভি সম্পর্কে কথা বলতে রাজি হননি। তিনিও কিন্তু বলতে পারতেন এটি বন্ধ করা হোক, অশ্লীল মুভি চলবে না, শোনা কথায় তিনি কান দেননি। তাকে আমি ধন্যবাদ জানাই। তো আসলে বিষয়গুলো কিন্তু এরকমই। তো সরকারিভাবে এই ধর্মান্ধতার, এই কুপমণ্ডুকতার প্রশ্রয় দেওয়ার কোনো মানে হয় না। বিএনপিকে আমি দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময় ডক্টর ইউনূসের সমালোচনা করতে, যে ডক্টর ইউনূস মব সামলাতে পারেন না, ডক্টর ইউনূস মাজারে হামলা বন্ধ করতে পারেন না, যুগ যুগ শতাব্দী শতাব্দী ধরে আমাদের চিরায়ত বাংলার সংস্কৃতির অংশ মাজারগুলো, সেগুলো বাজাতে পারেননি। এই অভিযোগ বিএনপিও করেছিল অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে। বিএনপি তো একই ভূমিকায় এখন আছে। অধ্যাপক ইউনূসের কিছু সীমাবদ্ধতা ছিল তখন, সেই সরকারটি নির্বাচিত ছিল না, সেই সরকারটি নানাভাবে প্রতিকূলতা ফেস করছিল, সেই সরকারকে ভেতর বাইরে থেকে, দেশের ভেতর থেকে দেশের বাইরে থেকে নানাভাবে সেই সরকারের জন্য নানা রকম অবস্ট্রাগল তৈরি করা হয়েছিল। কিন্তু বিএনপির তো সেই সমস্যাগুলো নেই। তাহলে একটি নির্বাচিত সরকারের সাহস গেল কোথায়? একটি সৎ পদক্ষেপ নিতে, একটি অন্যায় আবদার রুখে দিতে, তাদের সেই সাহস কোথায়? তো লিপ সার্ভিস দেওয়া অনেক সহজ, কিন্তু বাস্তবায়ন করা বেশ কঠিন। বিএনপি বারবারই আমাদের এই সত্যের সামনে দাঁড় করিয়ে দিচ্ছে। তো প্রিয় দর্শক শ্রোতা, বনলতা এক্সপ্রেস নিয়ে অনেক জল ঘোলা করা হয়েছে। তো আশা করছি আগামী দিনগুলোতে এটি হবে না। আর ব্রাহ্মণবাড়িয়ার বিষয়ে আমার সরকারের কাছে আবেদন থাকবে, সরকারি পৃষ্ঠপোষকতায় হলেও ব্রাহ্মণবাড়িয়া জেলার এই বদনাম দূর করতে হবে। আমি শুনেছি সেদিন কওমিদের কেউ কেউ বলছিলেন যে আমরা এখানে এই সিনেমা হতে দেইনি, মানে প্রেক্ষাগৃহ হতে দেইনি। তো এটি তারা হয়তো প্রশংসা করে কিংবা আস্ফালন করে বলতে পারেন, বা এটিতে তারা প্রাউড ফিল করতে পারেন, আমরা কিন্তু করি না। আমরা ব্রাহ্মণবাড়িয়াকে বাংলাদেশের একটি জেলাই মনে করি। অন্য জেলায় যদি প্রেক্ষাগৃহ থাকতে কোনো আপত্তি না থাকে কারো, সিনেমা যদি সেখানে থাকতে পারে, ব্রাহ্মণবাড়িয়া থাকতে পারে। বেসরকারি উদ্যোগে যদি না হয়, সরকারিভাবে হলেও সেখানে একটি সিনেমা প্রেক্ষাগৃহ স্থাপন করতে হবে, যার মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়াবাসী মুভি দেখতে পারবেন যাদের ইচ্ছে। আর যাদের ইচ্ছে না তারা সেদিকে যাবেন না, তারা তো হয়ে গেল, আপনাকে তো কেউ জোর করছে না। সো তাই এই বিষয়ে জল ঘোলা করবার কোনো ব্যবস্থা নেই আসলে। এবং রুমিন ফারহানা উল্লেখ করেছিলেন যে ব্রাহ্মণবাড়িয়াকে একসময় বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী বলা হতো। প্রিয় দর্শক শ্রোতা, এখন বোধহয় বিষয়টি সেরকম নেই, বাট ব্রাহ্মণবাড়িয়া জেলার তার সেই পুরনো ঐতিহ্য ফিরে পাক, সেটিও আমরা চাইছি। তো পরিশেষে আমি এমপি হাসনাত আবদুল্লাহ এবং ব্যারিস্টার রুমিন ফারহানা দুজনকেই ধন্যবাদ জানাবো। একটি তথাকথিত বিতর্কিত বিষয়ে তারা সামনে এসেছেন, কথা বলেছেন, রিভিউ দিয়েছেন এবং বিষয়টি তাদের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করবার চেষ্টা করেছেন। তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকবার জন্য।